আলোক তরঙ্গ আলোর ব্যতিচার। তো এটা হচ্ছে কি 4 নম্বর ক্লাস হচ্ছে না 3 নম্বর? 3 নম্বর, 4 নম্বর না? হ্যাঁ 4 নম্বর, যাই হোক। তো 4 নম্বর ক্লাস। আগের দিন আমরা যেটা পড়েছিলাম তরঙ্গ মুখ নিয়ে, তরঙ্গ মুখ এবং হাইগেন্সের নীতি পড়ার পরে আমরা হচ্ছে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ প্রতিফলন এবং প্রতিসরণ এই যে সূত্রগুলো আছে সেগুলো আমরা প্রমাণ করেছিলাম, তাই না, হাইগেন্সের নীতির সাহায্যে। এখন তাহলে আমি লিখে নিই যে আলোক তরঙ্গ এবং আলোর ব্যতিচার, আলোক তরঙ্গ আলোর ব্যতিচার, ঠিক আছে, বেশ। যতটা পড়া হয়েছে মানে ওই আলোর প্রতিফলনের প্রতিসরণের সূত্র যে পড়া হয়েছে, তারপরে ওখানে কিছু কোশ্চেন আছে, আমি যদি দেখি পেজ নাম্বার, এটা প্রতিসরণের সূত্র শেষ হলো, তারপরে ওই পেজ নাম্বারটা এখানে ওঠেনি, পেজ নাম্বারটা কত আছে যেন নতুন বইতে, প্রতিসরণের সূত্র যেখানে শেষ হয়েছে ওই যে এখানে পেজ নাম্বারটা কত, 725। এই অঙ্কগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। এমনিতে তরঙ্গ চ্যাপ্টার সবার কাছে একটু ডিফিকাল্ট লাগছে, তো ওই জন্য অঙ্ক করব, না হলে ক্লিয়ার হবে না। প্রথম কোশ্চেন এখানে দিয়েছে দেখ, এটা হচ্ছে কি পেজ নাম্বার 725। আজকের এটা কি পার্ট 4 হচ্ছে, পার্ট 4, ঠিক আছে। পার্ট 4 কি বলছে এখান থেকে, পেজ 725 উদাহরণ 1, কোশ্চেন দেখা যাক কি আছে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, একটি সমতল তরঙ্গমুখ, একটি সমতল তরঙ্গমুখ একটি সমতল প্রতিফলক তলে আই কোণে আপতিত হয়ে প্রতিফলিত হলো। দেখাও যে আপতিত তরঙ্গমুখ এবং প্রতিফলিত তরঙ্গমুখ পরস্পর 180 ডিগ্রি -2i কোণে আনত থাকে। কিভাবে প্রমাণ হবে 180 ডিগ্রি -2i কোণে আনত থাকছে, এটা প্রমাণ কিভাবে আমি করব বল, পারবি কেউ? কেউ পারবি এখানে প্রমাণ কিভাবে হবে? দেখ এখানে বলেছে কি যে একটি সমতল তরঙ্গমুখ একটি সমতল প্রতিফলক তলে, এটা হচ্ছে কি একটা সমতল প্রতিফলক তল, এখানে একটা সমতল তরঙ্গমুখ এসেছে। আমি এরকম করে যদি নিই, আমি নেব কিভাবে এরকম, এটা হচ্ছে কি সমতল তরঙ্গমুখ এসে পড়েছে, তাহলে আলোক রশ্মিগুলো এরকম এসে পড়েছে আমি ভাবতে পারি। এখানে বলেছে কি কত কোণে আপতিত হয়েছে, আই কোণে আপতিত হয়েছে, আপতন কোণটা কত, আই। হ্যাঁ এখানে বলেছে কি তরঙ্গ মুখের মধ্যে কোণ বলেছে, আমরা তরঙ্গ মুখের মধ্যে কোণ কি করে বার করতে পারি? এখানে তরঙ্গ মুখের মধ্যে কোণ বলতে দেখ, এটা তো আই কোণে আপতিত হয়েছে, আমি যদি প্রতিফলন দেখিয়েও দিই এখানে, এটা যাবে এদিকে আর এটা যাবে এদিকে, তো এখানে প্রতিফলিত তরঙ্গমুখ হবে কিভাবে, এরকম করে, হ্যাঁ কি না, প্রতিফলিত তরঙ্গমুখ হবে এটা। তো এখানে বলেছে কি আপতিত তরঙ্গমুখ এবং প্রতিফলিত তরঙ্গমুখের মধ্যে কোণ, দেখ আপতিত তরঙ্গমুখগুলো কিরকম, এরকম, হ্যাঁ কি না, এবং প্রতিফলিত তরঙ্গমুখগুলো যাচ্ছে কিরকম করে, এরকম করে। যদি ছবিটা বুঝিস, এটা ছিল কি সমতল তল, মানে অ্যাকচুয়ালি এটা এসে পড়ার পরে, মানে এসে পড়েছিল যখন এরকম করে এসেছিল, তাহলে আপতিত তরঙ্গমুখ আর প্রতিফলিত তরঙ্গমুখের মধ্যে কোণ যদি আমি বলি, এটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই, তাহলে এদের মধ্যে কোণ হচ্ছে এটা। যদি আমি এখানে এটাকে বাড়াই, এটা হচ্ছে কি আপতিত তরঙ্গমুখ, এটা প্রতিফলিত তরঙ্গমুখ, কোথাও না কোথাও এই কোণটার কথা বলছে। এই কোণটা বার করতে হবে জ্যামিতি দিয়ে, কি করে বার হবে বল, এই কোণটা আমাকে জ্যামিতি দিয়ে বার করতে হবে, এবং এটা বলেই দিয়েছে যে কত হবে, এখান থেকে জ্যামিতি ইউজ করে এটাকে বার করতে হবে। কি করে করব এটাকে বল, কি করে করব এই কোণটা, এক কাজ কর, তরঙ্গ মুখটাকে পুরো এখান থেকে নেওয়ার চেষ্টা কর, কোথা থেকে, একদম এখান থেকে যেখানে পড়েছে না, এখানেই যদি আমি একটা আপতিত তরঙ্গমুখ আঁকি, দেখ আগে যে ছবি ছিল একটা
বড় করে আমি ছবি আঁকছি, তাহলে ইজি হবে। এটা ছিল কি তল, মিনিট, হ্যাঁ এটা ছিল কি তল। এখান থেকে এই যে পড়েছিল এটা, জ্বলছেই না। এইখানে আমরা বলেছিলাম এরকম করে না, এইখানে বলেছিলাম এটা হচ্ছে কি এ, এটাকে কি বলেছিলাম সি বিন্দু বলেছিলাম তো। তো এইটা হচ্ছে কি আমার আপতিত তরঙ্গমুখ এখনই আছে, ঠিক আছে। এরপরে আলো এসে পড়বে এখানে, এখানে এসে পড়লো, এটা যাবে কিভাবে, এরকম করে, ঠিক না, এরকম করে যাবে প্রতিফলিত হয়ে। এখন প্রতিফলিত তরঙ্গমুখ কিভাবে হবে, ধরো এটা হচ্ছে কি এভাবে পড়েছে, এই আলোক রশ্মিটা এখানে এসে পড়লো, পড়ার পরে এটা যাচ্ছে এরকম করে প্রতিফলিত হয়ে, আর এই আলোক রশ্মিটা হচ্ছে কি এরকম করে যাচ্ছে। তাহলে এখানে আমি যদি বলি প্রতিফলিত তরঙ্গমুখ, ধরো এটা, এটা হচ্ছে কি প্রতিফলিত তরঙ্গমুখ, যাতে করে এই প্রতিফলিত রশ্মিগুলোর উপর কি হয়, লম্ব হয়। ক্লিয়ার? তাহলে আপতিত তরঙ্গমুখটা কি হচ্ছে না, আপতিত রশ্মিগুলোর উপর লম্ব। আপতিত তরঙ্গমুখটা হচ্ছে কি আপতিত রশ্মিগুলোর উপর লম্ব, মানে এটা এটা 90, এটা 90, হ্যাঁ কি না? হ্যাঁ দাঁড়া, এখান থেকে আসছে কি দেখ, এটা হচ্ছে কি আপতিত তরঙ্গমুখ, আর এই যে যে প্রতিফলিত রশ্মি দুটো গেছে না, আমি যদি এদের উপরে লম্ব দুজনের কমন যদি লম্বটা নিই, এটা হচ্ছে কি প্রতিফলিত তরঙ্গমুখ। তাহলে আপতিত তরঙ্গমুখ হচ্ছে এইটা, এই যে এইটা আমি এরকম করে এ করলাম, এটা আপতিত তরঙ্গমুখ, এটা হচ্ছে কি প্রতিফলিত তরঙ্গ, আমি এরকম করে দেখাচ্ছি, ঠিক আছে। কেন না, আপতিত দুটো রশ্মির ওপরে লম্ব এই দুটো, আর প্রতিফলিত রশ্মি দুটোর উপরে এটা হচ্ছে লম্ব, তাহলে এই কোণটা কোথাও না কোথাও বার করতে বলেছে থিটা। এখন আমি জ্যামিতি দিয়ে করবো, দেখ প্রথমে এক কাজ করি, আমরা এখানে লম্ব যদি টানি তলের ওপরে, তাহলে এটা হচ্ছে কত আই কোণ, এটা আই হলে আমরা জানি এটা কত হতো 90 - আই, আর এটা হতো কত আই, এই পুরোটা কত তাই। আচ্ছা এবারে এখানে যদি আমি লম্ব টানি, তাহলে এটা হচ্ছে কত আর, তাহলে এটা হতো কত 90 - আর, আর তলের সঙ্গে কত হতো আর, তাহলে একটা ত্রিভুজ হলো, একটা ত্রিভুজ হয়েছে। যদি আমি এটা এ, এটাকে আমি ডি বলে দিই, এটাকে যদি আমি ই বলে দিই, ত্রিভুজ এ ডি ই, কোন ত্রিভুজ এ ডি ই। দেখ এখান থেকে কি বুঝছি, দেখ এসি হচ্ছে কি, এসি হচ্ছে আপতিত তরঙ্গমুখ, আর ই এটাকে যদি আমি এফ বলে দিই, এফ হচ্ছে কি প্রতিফলিত তরঙ্গমুখ। এসি আপতিত তরঙ্গমুখ, ইএফ প্রতিফলিত তরঙ্গমুখ। কিভাবে করছি আপতিত তরঙ্গমুখ প্রতিফলিত তরঙ্গমুখ, আপতিত রশ্মি এসছে, দুটো আপতিত রশ্মির উপরে লম্ব টানবি, দুটো আপতিত রশ্মির উপরে কমন লম্ব টানবি, তাহলেই হবে কি আপতিত তরঙ্গমুখ। কোথা থেকে টানবি, যে বিন্দুতে আপতিত হয়েছে সেই বিন্দু থেকে টানার চেষ্টা করবি। দেখ কিরকম এটা এসছে, এটা এসছে। আপতিত তরঙ্গমুখ কিভাবে করবি, এখানে পড়েছে না, এইখান থেকে দুজনের ওপরে লম্ব টানবি 90 90, তাহলে এটা হলো কি আপতিত তরঙ্গমুখ। এবারে প্রতিফলিত রশ্মি, ধরো এটা এখান থেকে প্রতিফলিত রশ্মি, এটা এখান থেকে প্রতিফলিত রশ্মি এটা, তাহলে এখানে প্রতিফলিত তরঙ্গমুখ কি হবে, দুজনের ওপরে লম্ব টানবি, কোথা থেকে, এখান থেকে, এটা 90, এটাও 90, তাহলে এটা হলো কি প্রতিফলিত তরঙ্গমুখ, এদের মধ্যে কোণ, এদের মধ্যে কোণ। এবারে আমি কি বলছি এখান থেকে, যে এই যে যে ত্রিভুজ এসছে এডিই, এডিই ত্রিভুজ, এই ত্রিভুজটাকে আমি যদি দেখি, দেখতে কেমন লাগছে, এখান থেকে এডিই, এটা হচ্ছে কত আই, এটা হচ্ছে কত আর, এটা হচ্ছে কত থিটা, আমাকে থিটা বার করতে বলেছে। আই আর আর এখানে কি হচ্ছে সমান, আই আর আর হচ্ছে কি দুজনের সমান, তাহলে আমি কি করতে পারি, থিটা প্লাস আই প্লাস আর মানে কত হবে 180,
একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180। এখানে আই সমান কত? আর। তাহলে আমি লিখতে পারি কত? আই প্লাস আর এর জায়গায় ওর কি লিখবো? আই সমান 180, থিটা হবে কত? 180 মাইনাস 2i। ব্যাস হয়ে গেছে। একদম পিওর জিওমেট্রি যাকে বলে, ঠিক আছে? জ্যামিতি খুব ভালো করে করতে হবে এখানে। হলো? এটা কিন্তু দেখ, এই অঙ্ক যদি কেউ আলোর প্রতিফলনের সূত্র হাইগেন্সের নীতির সাহায্যে প্রমাণ না করে আগে, সে কিন্তু এই অঙ্ক করতে পারবে না। এই জন্য প্রমাণ করাটা জরুরি। যদি ওই প্রমাণটাই যে কোন আমরা এখান দেখ আই, এটা আই হলে এটা 90 মাইনাস আই, তাহলে এটা আই, এটা আমরা কোথায় করেছিলাম? প্রমাণে করেছিলাম। কোশ্চেনটা একবার করে নে বা দেখে নে এখানে, দেন নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন উদাহরণ 2। উদাহরণ 2 হবে? উদাহরণ 2 এর কোশ্চেন। উদাহরণ 2 এর কোশ্চেন সবই জানা আছে, কিন্তু ঠিকঠাক করে করতে হবে, ঠিক আছে? কি বলছে? শূন্য স্থানে কোনো আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 5896। উদাহরণ 2, শূন্য স্থানে কোনো আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, এক কাজ করি আমি এটাকে নিয়ে নিই শূন্য, শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম। এখানে তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমি নিয়ে নিলাম ল্যামডা জিরো, কত? 5896 অ্যাংস্ট্রম। হয়েছে? কাঁচের মধ্যে ওই রশ্মির গতিবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য হতে হবে। বলছে এটা কাঁচ, হয়েছে? কাঁচে বলছে বেগ কত হবে, মানে ভিজি জিজ্ঞেস করেছে, এবং জিজ্ঞেস করেছে কি না তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ল্যামডা জিও জিজ্ঞেস করেছে, ল্যামডা জিও জিজ্ঞেস করেছে। বলেছে কাঁচের প্রতিসরাঙ্ক মানে মিউ জি দেওয়া আছে কত? 1.5, এবং শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এখানে সি দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হতে পারে? ভি, আমি লিখে দিচ্ছি মিউ, মিউ নট লিখে দিচ্ছি, হ্যাঁ, শূন্য মাধ্যম 1 হবে। শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক 1, ঠিক আছে? শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হচ্ছে? 1। তো এই কোশ্চেনটা আমরা করবো কিভাবে? দেখ, মেন যে আমি দেখিয়েছিলাম তোদেরকে একটা পুরো একদম লাইনে ফর্মুলা বলেছিলাম, সেটা কি ছিল যে যদি আলোক রশ্মি এখান থেকে আসে, ধরো আই কোণে এসছে, আর কোণে গেছে, এটা হচ্ছে কি আমরা লিখি কি রকম ভাবে, মানে পুরো আমি যদি ফর্মুলাটা লিখি সেখান থেকে আমি লিখছি, দেখ, সাইন আই বাই সাইন আর। এটাকে আমরা কি জানি? ধরো এ আর যদি বলি, বা প্রথম মাধ্যমটা কি শূন্য মাধ্যম, 0 মিউ জি লিখলাম, বা এ আর লিখে দিচ্ছি এটাকে, ঠিক আছে? এ মিউ জি, শূন্য মাধ্যমকে আমি এ আর মাধ্যম ধরে নিচ্ছি। এ মিউ জি মানে বায়ু মাধ্যমের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কি হবে? সাইন আই বাই সাইন আর, সমান হবে কি প্রথম মাধ্যমে আলোর গতিবেগ সি বাই দ্বিতীয় মাধ্যমে আলোর গতিবেগ ভিজি। প্রথম মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য মানে কত? ল্যামডা জিরো বাই কাঁচ মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, হলো সমান প্রতিসরাঙ্কের বেলায় কিন্তু উল্টে যাবে, ওপরে হবে কত? মিউ জি, নিচে হবে কত? মিউ নট। এবারে এখান থেকে তোরা নিজেরাই দেখে বল যে কি দেওয়া আছে, কি বার করতে হবে। দেখ, যদি আমি বলি এই যে মিউ জি দেওয়া আছে, মিউ নট তো আমরা জানি, ল্যামডা জিরো দেওয়া আছে, তাহলে ল্যামডা জি বেরিয়ে যাবে। তাহলে এই দুটোকে যদি আমি নিই, দেখ আমি কিন্তু সবসময় এখান থেকেই যাব, কেন কি এখানে সব আছে। আমি এইটা ওই জন্য সবাইকে মনে রাখতে বলি, এটা হচ্ছে আমি পুরো মনে রাখতে বলি, এটা যদি মনে রেখে দেয় তাহলে চলে আসবে। তাহলে এই কোশ্চেনটা আমি এটাকে নিলাম, তাহলে কি হচ্ছে? ল্যামডা জিরো, ল্যামডা জিরো মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, মানে কোনটা নিচ্ছি? ল্যামডা নট বাই ল্যামডা জি, সমান কি হচ্ছে? মিউ জি বাই মিউ নট। আচ্ছা, তো এখান থেকে আমি লিখতে পারি ল্যামডা জিরোর ভ্যালু কত? 5896 বাই ল্যামডা জি, সমান মিউ জি কত হচ্ছে? মিউ জি হচ্ছে 1.5 বাই এটা হচ্ছে কত? 1।
তাহলে এখান থেকে আমরা চলে আসবে কত, ল্যামডা জি, এখান থেকে চলে আসবে ল্যামডা জি, ওপরে চলে যাবে, ল্যামডা জি ওপরে চলে এলো 5896 বাই 1.5, 1.5 কে আমি 3/2 করে দিচ্ছি, 2টা উপরে উঠে চলে যাবে ইন্টু 2। একক কিসে আসবে, অ্যাংস্ট্রম ইউনিটে, একক কিসে আসবে, অ্যাংস্ট্রম ইউনিটে আসবে। ক্লিয়ার? ক্যালকুলেশনটা করে নে, করে অ্যান্সার বল। কত আসছে, 39306, একক কিন্তু অ্যাংস্ট্রমে আসবে, 30.66। বইতে উত্তর কি আছে, 39, আচ্ছা ওরা এটাকে করে নিয়েছে কত, 3931 অ্যাংস্ট্রম। বেশ ঠিক আছে, অসুবিধা নেই, ক্লিয়ার হলো। আচ্ছা এবারে দেখ, বইতে যে করেছে না, দেখ যখন তোদের হঠাৎ করে দেখে মনে হবে যে এটা কোথা থেকে এলো, আমি যেটা লিখেছি একসঙ্গে এটা যদি মনে রাখিস তাহলে তুই বুঝে যাবি যে কোন দুটোকে নিলে হয়ে যাচ্ছে। আবার দেখ, বলেছে কি যে আলোর গতিবেগ বার করতে বলেছে, তাহলে ওটা দিয়েও যাবে, কোনটা দিয়ে যাবে, আমি এখান থেকে আসতে পারি, এটা মুছে দিচ্ছি, আমি কিন্তু এটা দিয়ে চলে যেতে পারি এখন গতিবেগ করার জন্য, শুধু এই দুটো, তাই কি না, এই দুটো করলে হয়ে যাবে না, সি বাই ভিজি সমান মিউ জি, মানে শুধু এটা। আচ্ছা তোরা টুকছিলিস না, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, সি বাই ভিজি সমান, সি বাই ভিজি সমান কি হচ্ছে, মিউ জি বাই মিউ নট। সি কত হচ্ছে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ বাই ভিজি সমান মিউ জি কত হচ্ছে 1.5/1। তাহলে এখান থেকে চলে আসবে কত না, ভিজি 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.5, 1.5 এটা হচ্ছে দশমিক তুলে দে, দশমিক তুলে দিলে এটা হয়ে যাবে কত, 30, তাহলে এটা হচ্ছে কি 15×2 = 30, তাহলে ভিজি কত চলে আসছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। একদম এই সমস্ত কোশ্চেন দিয়ে দেবে, দু একটা ঠিকঠাক করতে হবে। ক্লিয়ার? তোরা এবার তিনের কোশ্চেনটা নিজেরা একবার করে ফেল, তিনের কোশ্চেন ভুল হয় না যেন কারো। উদাহরণ 3, ঠিক আছে, এগুলো হয়ে গেলে আমরা অনুশীলনের কোশ্চেনে চলে যাব, ঠিক আছে। এই কোশ্চেনটা কর, সময় দিচ্ছে। হয়ে গেছে উদাহরণ 3, না কার হয়নি? উদাহরণ 3 একই রকমের কোশ্চেন, একই রকমের কোশ্চেন কি আছে, জল ও বায়ুর সাপেক্ষে কাঁচের জল ও বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.13 এবং 1.51। বায়ুতে আলোর বেগ এত হলে জলে আলোর বেগ কত হবে? এই কোশ্চেন দেখ, কোশ্চেন দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু এদিক ওদিক যেন না হয়। কি কি দেখ, ডেটা কিভাবে আমি সাজাচ্ছি দেখ, কি বলেছে, জল ও বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে এত। তাহলে দেখ প্রথমে কি বলেছে, প্রথমে যেটা বলেছে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, আমি যদি ভাষাগুলোকে লিখি, জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, এটা বলেছে প্রতিসরাঙ্ক, যেটাকে আমি কি লিখতে পারি, জলের দ্বারা ডাব্লু মিউ জি, জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, সেটা কত দিয়েছে, প্রথম 1.13, কত বলেছে 1.13 জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। এরপরে কি বলছে, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে আমি কি লিখতে পারি, এ মিউ জি সমান কত বলেছে 1.51। ক্লিয়ার? এটা দিয়েছে। এবার বলেছে বায়ুতে আলোর বেগ, বলছে বায়ুতে আলোর বেগ মানে ভি এ বলে দিচ্ছি আমি, বায়ুতে আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড হলে
জলে আলোর বেগ কত, মানে ভি ডাব্লিউ জিজ্ঞেস করেছে, কি করব একে? দেখ, প্রথম কথা, আমি যদি বা লিখি এখানে দেওয়া আছে যেটা ভি এ আর ভি ডাব্লিউ দেওয়া আছে, যদি আমি কোনোভাবে এটা লিখি যে ভি এ বাই ভি ডাব্লিউ যদি লিখি, তাহলে প্রতিসরাঙ্ক দিয়ে আমার কি লেখা উচিত? মিউ ডাব্লিউ বাই মিউ এ, এটা নিয়ে কোনো সমস্যা নেই, মিউ ডাব্লিউ বাই মিউ এ। তাহলে কোথাও না কোথাও আমাকে মিউ ডাব্লিউ বাই মিউ এ বার করতে হবে, কিন্তু এখানে তো কোথাও নেই মিউ ডাব্লিউ বাই মিউ এ, কি করবো এবার? একটু কায়দা করতে হবে। দেখ, এটাকে যদি আমি লিখি ডাব্লিউ মিউ জি কে আমি মিউ জি বাই মিউ ডাব্লিউ লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। আর এ মিউ জি কে আমি মিউ জি বাই মিউ এ লিখতে পারি। তাও কি হবে এবার? তাহলে দেখ, আমার কিন্তু দুজন, দেখ আমার চাই কত, মিউ ডাব্লিউ বাই মিউ এ। হ্যাঁ, মিউ ডাব্লিউ বাই মিউ, কোথাও না কোথাও মিউ জি ক্যান্সেল করা উচিত আমার দুজনের থেকে, হ্যাঁ কি না বল? এই দুজনের থেকে দেখ, এখানে মিউ জি তো নেই, তাহলে এই দুজনের থেকে কিভাবে আমি মিউ জি ক্যান্সেল করতে পারি? যদি এরকম হতো, এখানে ডিভাইডে নিচে মিউ জি হতো আর এখানে ডিভাইডে ওপরে মিউ জি হতো, তাহলে গুণ করে দিতাম। কি লজিক দেখ, যদি এখানে কোনোভাবে মিউ ডাব্লিউ বাই মিউ জে থাকতো আর এখানে মিউ জি বাই মিউ এ থাকতো, তাহলে আমি বলতাম গুণ করো, গুণ করলে মিউ জি কেটে যাবে। কিন্তু এখানে আছে কি, মিউ জি ওপরে, এখানেও মিউ জি ওপরে, তাহলে কোথাও না কোথাও মিউ জি ক্যান্সেল করার জন্য কি করা উচিত? ভাগ করা উচিত, হ্যাঁ কি না? ভাগ করা উচিত। তাহলে এটা ধরে আমি বললাম 1 নম্বর, এটাকে দিলাম আর এটাকে দিয়ে দিলাম 2 নম্বর, দুজনকে ভাগ করে দে, দেখবি কি আসে। 1/2 করে দে, 1/2। দেখ, বইতে করা আছে, চোখের সামনে আছে বলে মনে হচ্ছে যে এটা করলেই তো হবে, ঠিক আছে? হ্যাঁ, এটাকে যদি ডিভাইড করিস, দেখ কত আসছে। ডিভাইড করলে 1/2, তাহলে মিউ জি বাই মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ জি বাই মিউ এ, মিউ জি বাই মিউ এ সমান কত হচ্ছে? দেখ, মিউ জি বাই মিউ ডাব্লিউ মানে কত, 1.13 বাই 1.51। এটা এখান থেকে আমি যদি বলি যে কি কাটা যাচ্ছে, আমি দেখি একটু, মিউ জি বাই মিউ ডাব্লিউ গুণ মিউ এ বাই মিউ জি কেটে যাচ্ছে, হচ্ছে কত, 1.13/1.51। তাহলে হলো কত, মিউ এ বাই মিউ ডাব্লিউ, কত হলো, মিউ এ বাই মিউ ডাব্লিউ সমান 1.13/1.51। কিন্তু আমার এখানে আছে কত, মিউ ডাব্লিউ বাই মিউ এ, আমি কি করে নেব, উল্টে নেব এটাকে, তাই না? তাহলে ভি এ কত হচ্ছে, 3 × 10⁸ বাই ভি ডাব্লিউ সমান মিউ ডাব্লিউ বাই মিউ এ কত হবে, এখানে মিউ এ বাই মিউ ডাব্লিউ আছে, এটাকে উল্টে নেব, 1.51 ডিভাইডেড বাই 1.13। এটাকে ক্যালকুলেশন করলে ভি ডাব্লিউ চলে আসবে। ক্লিয়ার হচ্ছে? কিভাবে ক্যান্সেল করা হচ্ছে সেটা একটু লক্ষ্য করুন, কারো টোকার থাকলে টুকে নে। নেক্সট হচ্ছে অনুশীলনীর কোশ্চেনে যাব। এবার চলে আসবো কি, অনুশীলনী প্রবলেম সেট 1 এর 1 2 3 4 চারটে কোশ্চেন করব, দেন ওখান থেকে আমরা আলোক তরঙ্গের ব্যতিচার বা উপরিপাত সেটা যাব। প্রবলেম সেট 1 এর 1 এর কোশ্চেন, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের সংকট কোণ 30°, বায়ুতে আলোকের বেগ 3 × 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমে আলোর বেগ কত হবে? দেখি কি করিস। সংকট কোণ মনে আছে? সংকট কোণ মনে আছে? বায়ু কি বলেছে দেখ, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের সংকট কোণ, এই এই জিনিসের মানে দেখ, ধরো আমি বললাম, এটা ধরো আমি বললাম কোন একটা মাধ্যম এম, এটা হচ্ছে কি বায়ু, এ ধরে নিলাম, এয়ার।
বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের সংকট কোণ মানে কি? সংকট কোণ কখন বলা হতো? যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে। এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। বায়ু সব থেকে লঘু মাধ্যম, বায়ুর থেকে লঘু মাধ্যম হয় না। তাহলে কি হচ্ছে, আমি ধরলাম যে আলোক রশ্মি এইভাবে যদি যায়, কত কোণে গিয়ে পড়লে সেটা প্রতিসরণের পর 90 ডিগ্রি কোণ করে যাবে, আর এর ভ্যালু কত হবে? 90 ডিগ্রি। এটা ছিল সংকট কোণ। এটা ছিল কত? সংকট কোণ। এখানে সংকট কোণ কত বলেছে? 30 ডিগ্রি। এখানে সংকট কোণ কত বলেছে? থিটা সি বলেছে কত? 30 ডিগ্রি। এবারে কি বলেছে? বায়ুতে বায়ুতে আলোর বেগ বলেছে কত? বায়ুতে আলোর বেগ বলেছে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই মাধ্যমে আলোর বেগ কত? ভি মিডিয়াম কত হবে? এটা কোশ্চেন। আশা করি এবার হয়ে যাওয়া উচিত। প্রবলেম সেট 1 একের কোশ্চেন। খাতায় কর, সবাই খাতায় কর। প্রবলেম সেট 1, প্রবলেম সেট 1 এর একের কোশ্চেন। সহজ কোশ্চেন, ইজি কোশ্চেন, কিন্তু ঠিকঠাক করে বুঝে করতে হবে। কত হচ্ছে? এখান থেকে দেখ কিভাবে আমরা অ্যাপ্রোচ করছি। দেখ, তুই এখানে আলো কোথা থেকে কোথায় যাচ্ছে নাও তুই যদি ধরিস, তুই যদি এরকম লিখে দিস সাইন থিটা সি বাই সাইন 90 সমান কি হবে? দেখ, তুই তাহলে প্রথম মাধ্যম কোনটা ধরেছিস? এটা যদি তাহলে কি হবে? প্রথম মাধ্যমে আলোর গতিবেগ vm বাই শূন্য মাধ্যমে আলোর গতিবেগ va। আমরা কিন্তু কি করি যে কোন লেখার সময় প্রথমটা যেটা উপরে আছে আর যেটা নিচে আছে, বেগ লেখার সময় কি লিখি? সেই মাধ্যমটাকে উপরে রাখি, আর যেটা নিচে আছে সেটাকে নিচে রাখি। তরঙ্গ দৈর্ঘ্য লেখার সময় কিন্তু একইভাবে লিখি, কিন্তু শুধু প্রতিসরাঙ্ক লেখার বেলা উল্টো করে লিখি। প্রতিসরাঙ্ক লেখার সময় কি লিখি? কোনটা যে মাধ্যমের ওপরে লেখা আছে প্রতিসরাঙ্কটা সেই মাধ্যমের নিচে লিখি। ক্লিয়ার? তাহলে এখানে কত হচ্ছে? সাইন, তাহলে কত হচ্ছে? সাইন 30 বাই সাইন 90 সমান কত হচ্ছে? vm বাই va কত হচ্ছে? 3 × 10⁻10। এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসছে? এটা হচ্ছে সাইন 30 এর ভ্যালু কত? হাফ বাই বাই হচ্ছে কত? হচ্ছে সাইন 90 ডিগ্রি মানে কত? 1। এটা হচ্ছে কত? vm বাই 3 × 10⁻10 10⁻10। তাহলে এখান থেকে vm কত আসছে? vm আসছে হাফ, ওপরে ছিল হাফের সঙ্গে পুরোটা গুণ হয়ে যাবে, হাফ গুণ 3 × 10⁻10 1.5 × 10⁻10 মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড হয়েছে। 1.5 × 10⁻10 সেন্টিমিটার সেকেন্ড। এটা হলো অ্যান্সার। প্রতিসরাঙ্ক, হ্যাঁ প্রতিসরাঙ্ক এখান থেকে বেরোতে হচ্ছে, প্রতিসরাঙ্ক বেরোতো, এটাকে আমি কি লিখেছি? এটা হচ্ছে মিডিয়ামের কোণ বাই হচ্ছে এটা। যদি প্রতিসরাঙ্ক, তুই বলছিস প্রতিসরাঙ্ক কত বেরোবে তাই তো? যদি আমি প্রতিসরাঙ্ক দিয়ে লিখতাম সাইন 30 বাই সাইন 90 সমান মিডিয়ামের কোণ লিখেছি, বায়ুটার নিচে লিখেছি, বায়ুতে কোণ নিচে লিখেছি, তার মানে বায়ুর প্রতিসরাঙ্ক বাই মিডিয়ামের প্রতিসরাঙ্ক। বায়ুর প্রতিসরাঙ্কটা তো 1, তাহলে এটা কত হবে? তাহলে এখান থেকে চলে আসবে কত? এটা সাইন 30 এর ভ্যালু হাফ, আর নিচে তো এটা আছে 1/μ মিডিয়াম, তো মিউ মিডিয়াম আসছে 2। মিউ মিডিয়াম কত আসছে? 2। মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হচ্ছে? 2। একটা প্রশ্নের উত্তর দে, এমন একটা মাধ্যমের নাম বলো যার প্রতিসরাঙ্ক 1-এর চেয়ে কম। একটি মাধ্যমের নাম বলো যার প্রতিসরাঙ্ক 1-এর চেয়ে কম। কোনো মাধ্যমই হবে না যার প্রতিসরাঙ্ক 1-এর চেয়ে কম। কেন? 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 যদি বলি কেন, একটি মাধ্যমের নাম লেখো যার প্রতিসরাঙ্ক 1-এর চেয়ে কম, না তো বললি, কিন্তু ম্যাথমেটিক্যালি তো বলতে হবে যে কেন প্রতিসরাঙ্ক 1-এর চেয়ে কম হবে না। এই দেখ, এখান থেকে আসবে,
এখানে এখান থেকে আসবে। আর আমি যদি বলি এটা হচ্ছে কি বায়ু মাধ্যম, আর এটা হচ্ছে কি কোনো মাধ্যম। বায়ুতে আলোর বেগ হচ্ছে কত c। আর আমি যদি বলি কোনো মাধ্যমে আলোর বেগ v হলে, কোনো মাধ্যমে আলোর বেগ v হলে তার প্রতিসরাঙ্ক কত হবে? প্রতিসরাঙ্ক মিউ সমান আমরা কি লিখতে পারি? মিউ সমান কি লিখবো? c বাই v। মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কি হচ্ছে? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। বা এটা যদি আমি লিখি যে এ মিউ মিডিয়ামও লিখতে পারি, এ মিউ মিডিয়ামও লিখতে পারি। এ মিউ মিডিয়ামকে আমরা কি লিখতে পারি? মিউ মিডিয়াম বাই মিউ এ। এই মিউ এটা তো মান, এই যে সি বাই ভি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সব মাধ্যমে আলোর গতিবেগের চেয়ে বেশি হবে। তার মানে কি হচ্ছে? সি ইজ গ্রেটার দেন ভি। তাহলে সি বাই ভি ইজ গ্রেটার দেন কত হচ্ছে? 1। তাহলে কি হচ্ছে? মিউ ইজ গ্রেটার দেন 1। এই হলো লেখার মানে হচ্ছে পদ্ধতি, যে কিভাবে আমরা লিখছি। শুধু তো বললে হবে না, এভাবে। দুয়ের কোশ্চেন নেক্সট, এটা টুকলে টুকতে পারিস। অ্যান্ড এরকম কোশ্চেন হতে পারে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক একের চেয়ে কম হয় না কেন। দুয়ের কোশ্চেনটা করে ফেল, 2, 3, 4 একসঙ্গে বলছি কর। চলো চারের কোশ্চেন নেক্সট। চারের কোশ্চেন বলছে, চারের কোশ্চেনের একটা ডাউট মনে হচ্ছে। কি বলেছে? একটি একবর্ণী আলো কাঁচের মধ্যে 2 সেন্টিমিটার এবং জলের মধ্য দিয়ে 2.25 সেন্টিমিটার গেলে আলোকীয় পথ একই হয়, জলের প্রতিসরাঙ্ক 1.33 হলে কাঁচের প্রতিসরাঙ্ক কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কোশ্চেন তোরা জানিস আলোকীয় পথ কি? না, আলোকীয় পথ, আলোকীয় পথ এখন আমি বলিনি, সুতরাং উত্তর হয়তো তোর মিলে গেছে কিনা জানি না। আলোকীয় পদ আমি আগে বলবো, তারপরে ওটা করব, ঠিক আছে? আলোকীয় পদ এখন আমি বলিনি। আচ্ছা, এবারে চলে আসবো কি টপিকে। লেখ, হেডিং দে, তরঙ্গের উপরিপাতের নীতি। তরঙ্গের উপরিপাতের নীতি, ঠিক আছে? আচ্ছা, তরঙ্গের উপরিপাতের নীতি কি হচ্ছে শোন। ধর আমি বললাম যে এখানে একটা তরঙ্গ, ধরো আমি বললাম যে এটা একটা বিন্দু, এই মাধ্যমে এটা একটা বিন্দু, এখানে এই একটা তরঙ্গ এসে এখানে পড়লো, আর একটা তরঙ্গ এখান থেকে এসে এই বিন্দুতে পড়লো, ঠিক আছে? এরকম হতে পারে, একটা দুটো কেন, 3, 4, 5টা হতে পারে। এই তরঙ্গ মানে কি? এই তরঙ্গ মাধ্যমের যে কণাগুলো আছে তারা কম্পিত হবে, তারা কম্পিত হবে, একটা ইকুয়েশন থাকবে তরঙ্গের। তাহলে এই কণার উপরে এসে যে পড়েছে, যদি আমি বলি এই তরঙ্গ এই কণার উপরে, মানে এই কণার উপরে এখন এই তরঙ্গটা এসে পড়েছে, মানে অ্যাকচুয়ালি এই কণাটা কেবলমাত্র এই তরঙ্গের জন্য কম্পিত হচ্ছে। মানে এর যদি আমি সরণের সমীকরণ বলি, কেবলমাত্র এটাই আসবে। এই কথা বলবি না। এবারে যদি বলি এটা এসে পড়ে, তাহলে এর যে লব্ধি সরণ হবে সেটা কি হবে? দুজনের জন্য হবে, দুজনের জন্য হবে। তাহলে ভেক্টরের মতো। তাহলে কোনো কণা, কোনো মাধ্যমে অবস্থিত কোনো কণার উপরে যদি একাধিক তরঙ্গ এসে পড়ে, তাহলে ওই কণাটার সরণ কি হবে না, প্রত্যেকটা তরঙ্গ আলাদা আলাদা ভাবে পড়লে ওর যে সরণ হতো, প্রত্যেকটা সরণের যোগফল, এটাকে বলে তরঙ্গের উপরিপাতের নীতি। মানে এই তরঙ্গ একা এসে পড়লে এর একটা সরণ হতো, এই তরঙ্গ একা এসে পড়লে এর একটা সরণ হতো, দুজন একসঙ্গে এসে পড়লে কি হবে? এদের লব্ধি সরণ কি হবে? ভেক্টর যোগফল, ঠিক আছে? ভেক্টর যোগফল। কিন্তু ভেক্টর যোগফল আমরা এখানে করব কিভাবে? আমরা বড় জোর করতে পারি কি ফেজ অ্যাঙ্গেল, বলেছিলাম ফেজর ডায়াগ্রাম। এখানে ভেক্টর মানে কি? ফেজর ডায়াগ্রাম। মানে এ ধরো টি সময়ে, ধরো আমি বললাম যে টি ইজিক্যালস টু 1 সেকেন্ড সময়ে এ ধরো কিছুটা ওপরে ওপরে তুলতে চাইছে,
মানে উপরের দিকে গতি করতে চাইছে, এই তরঙ্গটা সেই সময় ধরো নিচের দিকে করতে চাইছে তাহলে মাইনাস হবে, ধরো এও উপরের দিকে করতে চাইছে তাহলে প্লাস হবে, এরকম হচ্ছে। তো এখানে তরঙ্গের উপরিপাতের নীতি, তাহলে তোরা লেখ তরঙ্গের উপরিপাতের নীতি, আমি লিখছি, লেখ কোনো মুহূর্তে, লেখ তরঙ্গের উপরিপাতের নীতি, খাতায় লিখবি তরঙ্গের উপরিপাতের নীতি, ঠিক আছে? লেখ কোনো মুহূর্তে একাধিক তরঙ্গের প্রভাবে, কোনো মুহূর্তে একাধিক তরঙ্গের প্রভাবে প্রভাবে কোনো মুহূর্তে তরঙ্গের উপরিপাতের নীতি, এটা লিখছি, কোনো মুহূর্তে একাধিক তরঙ্গের প্রভাবে মাধ্যমের কোনো বিন্দুর লব্ধি সরণ, মাধ্যমের কোনো বিন্দুর লব্ধি সরণ প্রতিটি তরঙ্গের জন্য, প্রতিটি তরঙ্গের জন্য, প্রতিটি তরঙ্গের জন্য বিন্দুটির পৃথক পৃথক সরণের, বিন্দুটির পৃথক পৃথক সরণের ভেক্টর যোগফলের সমান হয়, ভেক্টর যোগফলের সমান হয়। হলো? তাহলে কি বলা হলো, যে কোনো মুহূর্তে একাধিক তরঙ্গের প্রভাবে মাধ্যমের কোনো বিন্দুর লব্ধি সরণ প্রতিটি তরঙ্গের জন্য বিন্দুটির পৃথক পৃথক সরণের ভেক্টর যোগফলের সমান হয়। যদি দেখা যায় তো আমরা কিন্তু এসিতে মানে অল্টারনেটিং কারেন্টে এটা করে নিয়েছি। ধর আমি বললাম, দেখ এখানে আমি ধরলাম যে এই যে তরঙ্গটা, এই তরঙ্গটা এসছে, এর যে সরণের সমীকরণ a1 সাইন ওমেগা টি, এটা আমি শুধু নিলাম ওমেগা টি, ঠিক আছে? ওমেগা টি, এক কাজ করতে পারি ওমেগা টি প্লাস ফাই ওয়ান নিয়ে নিচ্ছি, ওমেগা টি প্লাস ফাই ওয়ান, আর এটাকে নিয়ে নিলাম a2 সাইন ওমেগা টি প্লাস ফাই টু, ঠিক আছে? ওমেগা টি প্লাস ফাই টু। আচ্ছা আমরা এখানে কি করেছি, দেখ এর যে বিস্তার আর এর বিস্তার কি আছে, আলাদা আলাদা। আমি কিন্তু তরঙ্গের উপরিপাত করছি এখন, ঠিক আছে? পরে আমি যাব যে ব্যতিচার ঝালর, ওখান থেকে এটা সাইন আছে, এটা সাইন আছে, ওমেগা ওমেগা দুজনের ওমেগা সেম আছে, কম্পাঙ্ক সেম। বলেছিলাম আমি যে যদি দুটো তরঙ্গকে উপরিপাতিত হতে হয় তাহলে তাদের কম্পাঙ্ককে সেম হওয়া দরকার আছে। আর এটা হচ্ছে কি দশা, এটা হচ্ছে কি পুরো দশা কোণ। এবারে দশা কোণ কে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে এটা তো আমরা আগে করেছি। যদি বলি যে কণাটার লব্ধি সরণ কত হবে, লব্ধি সরণ, কণাটির কি হবে, লব্ধি সরণ, লব্ধি সরণ যদি আমি বলি তাহলে কত হবে এক্স, লব্ধি সরণ যদি আমি এক্স বলি তাহলে কত হবে x1 প্লাস x2, x1 প্লাস x2। এবারে কি হবে, এই x1 কত হচ্ছে না a1, এটা কিন্তু সবাই লিখবি, হ্যাঁ বইতে কিন্তু অনেক জটিল ভাবে করা আছে, মানে খেই খুঁজে পাবি না কোথায় কি হয়েছে। এটা হলো কত a1 সাইন ওমেগা টি প্লাস ফাই ওয়ান প্লাস a2 সাইন ওমেগা টি প্লাস ফাই টু। ক্লিয়ার? a1 সাইন ওমেগা টি প্লাস ফাই ওয়ান প্লাস a2 সাইন ওমেগা টি প্লাস ফাই টু হলো। এখন এই দুজনকে আমি যদি যোগ করি কি আসবে, একে হচ্ছে সলভ করার দুটো পদ্ধতি হয়, একে সলভ করার কি দুটো পদ্ধতি হয়। আমি একবার ফেজর দিয়ে দেখাবো আর একবার এমনি ট্রিগোনোমেট্রি দিয়ে দেখাবো। তোরা এখান থেকে যদি আমি বলি ত্রিকোণমিতি দিয়ে দেখাতে, ত্রিকোণমিতি দিয়ে দেখাতে পারবি এটাকে? ত্রিকোণমিতি দিয়ে দেখানোটা তোদের ক্ষেত্রে এখানে ডিফিকাল্ট হয়ে যাবে। আর ত্রিকোণমিতি দিয়ে দেখানো যেত কিরকম, অবশ্যই দেখানো যাবে, দেখানো যাবে এমন। হ্যাঁ হ্যাঁ কি বলছিস? শোন, যদি এটা এ থাকতো এটাও এ থাকতো, মানে দুজনের বিস্তার সেম হতো, তাহলে আমি এ কমন নিয়ে নিতাম, সাইন এ প্লাস সাইন বি ফর্মুলা চলে আসতো, যেটা বইতে আছে সাইন এ প্লাস। কিন্তু এখানে তো a1 আর a2 আমি আলাদা আলাদা নিয়েছি,
এরকম ক্ষেত্রে সমাধান করা যাবে কিভাবে? এরকম ক্ষেত্রে সমাধান করা যাবে কিভাবে? আমি এসিতে তোদেরকে দেখিয়েছিলাম যে যদি এরকম হয় এদেরকে আমরা ভেক্টরের মতো করে ভাবতে পারি। কি রকম ভেক্টরের মতো করে ভাবতে পারি? যদি লক্ষ্য করিস, কালকেই করিয়েছিলাম এসিতে। কি করিয়েছিলাম দেখ, এরকম ছিল কোথাও না কোথাও। এক মিনিট, আমি বলেছিলাম যে আমরা কোণ নেই এই এক্স অক্ষের সঙ্গে, মানে এটার সঙ্গে আমরা কোণটা নিই, মানে হরাইজন্টাল অ্যাক্সিসের সঙ্গে, তাই না? এবারে দেখ, এখানে আমি ধরলাম যে এইটা টি সময় টি ইজিক্যালস টু 0 সময়ে আগে থেকে φ1 কোণ করেছিল। আগে থেকে φ1 কোণ করেছিল, দশা কোণ। এরপরে আমি যদি এটা যদি ওমেগা কোণে ঘোরে তাহলে কি হবে? ওমেগা টি কিছুটা কোণ যাবে, তাহলে তার ওয়াই অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ কত হবে? ওয়াই অক্ষ বরাবর, এটা যদি আমি বলি a1, তাহলে কত হবে? a1 a1 সাইন ওমেগা টি প্লাস φ1। ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, সেকেন্ড সেকেন্ড আমি যদি বলি দ্বিতীয় ক্ষেত্রে একটা আমি বড় বৃত্ত নিচ্ছি, ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্রে এখানে দেখ, আমরা কি করব যে দ্বিতীয় ক্ষেত্রে এটাকে যদি আমি বলি এই বৃত্তের যে ব্যাসার্ধটা সেটাকে আমি কি নিচ্ছি? a2। কত নিচ্ছি? a2। এবং এটা না প্রথমে টি ইজিক্যালস টু 0 সময়ে এটা φ2 কোণ করেছিল, আর টি সময়ে এটা এখানে পৌঁছে গেছে ওমেগা টিতে, নাকি না? এবং এর যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে কত? a2। তাহলে এর লম্ব পাদবিন্দু কত হবে এখন? a2 সাইন ওমেগা টি প্লাস φ2। আমি বলেছিলাম এরকম যদি দুটো সরল দোলগতি বা এসএইচএম হয়, এদেরকে আমরা লব্ধি বার করার সময় কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে বলেছিলাম? দুটো ভেক্টর ধরে নিতে বলেছিলাম। এদের যে এই যে ম্যাক্সিমাম মান, সেই ম্যাক্সিমাম মানের দুটো ভেক্টর নিতে বলেছিলাম, কালকেই করেছি। একটাকে কি করব? a1, একটা ভেক্টর কত হচ্ছে a1, এর ভ্যালু কত? a1। এবং দ্বিতীয়টা হচ্ছে কত? a2। একটা হচ্ছে কত? a1, একটা a2। ক্লিয়ার হচ্ছে? এবং এদের মধ্যে কোণ কত হবে? দুটো ভেক্টর নিয়েছি, দুটো ভেক্টর নিয়েছি, দুটো ভেক্টর নিয়ে এদের মধ্যে কোণ আমি কত বলেছি? এদের দশা পার্থক্য যা হবে, মানে এদেরকে আমি যোগ করব কেমন ভাবে? দুটো ভেক্টর নেব, একটা ভেক্টরের মান a1 আর একটা ভেক্টরের মান a2। এদের মধ্যে কোণটা কত হবে? না, এদের দুজনের মধ্যে দশা পার্থক্য, দুজনের মধ্যে দশা পার্থক্য। দেখ, আমি নিজের সহজ করার জন্য আমি এক কাজ করে নিচ্ছি। আহ, একটাকে নিলাম ওমেগা টি আর একটাকে নিলাম শুধু ওমেগা টি প্লাস ফাই। কেন জানিস? কেন কি একটা φ1 φ2 আসবে, মাইনাস হবে, বেকার একটা মানে বড় ধরনের একটা জিনিস আসবে, যাতে এরকম না হয়। তাহলে আমি কি করলাম? a1 সাইন ওমেগা টি a2 সাইন ওমেগা টি প্লাস ফাই। তার মানে কি a2টা a1 এর থেকে ফাই দশা কোণে এগিয়ে আছে, আগের দিন করেছি এসিতে, ফাই দশা কোণে এগিয়ে আছে। এখন এই দুটো ভেক্টরের লব্ধি কত হবে বল? এই দুটো ভেক্টরের লব্ধি কত হবে? একটা ভেক্টর কত? a1, একটা ভেক্টর কত? a1, আর একটা ভেক্টর কত হচ্ছে a2। এদের মধ্যে কোণ কত? ফাই। তাহলে এদের লব্ধি কত হবে? রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার। এটা লব্ধি কত হবে? রুট ওভার, কালকেই দেখিয়েছিলাম এসিতে, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার, 2a1 a2 cos ফাই। কার সমস্যা আছে বল? সমাধি বুঝতে পেরেছিস? রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার। হ্যাঁ হয়েছে, কিন্তু লাস্ট কি আসছে দেখ এখানে। তাহলে আমি এই দুটোকে এখন আমি ধরে নিলাম কি, যে এই লব্ধিটা না, এই লব্ধিটা a1 এর সঙ্গে কোণ করেছে, a1 এর সঙ্গে কোণ করেছে, আমি ধরে নিলাম থিটা। লব্ধিটা a1 এর সঙ্গে কত কোণ করেছে? থিটা। ক্লিয়ার?
আচ্ছা, থিটা কিভাবে বার হবে? আমরা করেছিলাম যে ট্যান থিটা কত আসবে? ট্যান থিটা আসবে যার সঙ্গে লব্ধিটা কোণ করেছে তাকে বাদ দিয়ে অন্যটা ধরবো, A2 সাইন দুটো ভেক্টরের মধ্যে কোণ কত, ফাই, বাই A2 কস ফাই প্লাস A1। মানে পড়েছে? দেখ কি কি বলছে, কি বলতে চাইছি শোন। A1 আর A2 লব্ধি কত, √A1² প্লাস A2² প্লাস 2A1 A2 cos ফাই, যেটা আমরা ভেক্টরে করতাম। এই লব্ধিটা A1 এর সঙ্গে যদি থিটা কোণ করে তাহলে ট্যান থিটা কত হবে? কোণটা আমি কার সঙ্গে নিচ্ছি? A1 এর সঙ্গে। তাহলে A1 কে ছেড়ে আমি কাকে ধরবো? A2 কে। A2 ভেক্টরের মধ্যে, দুটো ভেক্টরের মধ্যে যে কোণ ফাই তার সাইন, A2 সাইন ফাই বাই A2 cos ফাই প্লাস কাকে ছেড়েছিলাম? A1 কে, প্লাস A1। এটা ফর্মুলা। হ্যাঁ, এটা ভেক্টরের ফর্মুলা ছিল ক্লাস 11। ঠিক আছে, হলো তো? টুকে নে, এক্ষুনি টুকে নে, এইটুকুটা আপাতত টুকে নে সবাই। হয়েছে? এটা হলো, এতটা আপাতত টুকে নে সবাই। হলো? এখান থেকে আমি বলতে পারি কি, দেখ, এখান থেকে আমি বলতে পারি থিটা ইজ ইকালস টু ট্যান ইনভার্স এই পুরোটা আসবে, হ্যাঁ কি না? ট্যান ইনভার্স এই পুরোটা আসবে। তো আমি তাহলে থিটাটা পেয়ে গেলাম। এবারে এই যে যে দুজনকে আমি লিখেছিলাম না, এদের লব্ধির আমি অ্যান্সার পুরোপুরিভাবে লিখে দিতে পারি। কি লিখে দিতে পারি জানিস? আমি এইটাকে ধরে নিলাম A0, এটাকে আমি A0 ধরে নিলাম। তাহলে এটার পুরোটার সমীকরণ কত আসবে না? A0 সাইন সাইন ওমেগা টি প্লাস কি হবে দেখ, যদি আমি বলি প্রথমটা A1, প্রথমটা কি ছিল? A1 সাইন ওমেগা টি হলো। তাহলে লব্ধিটার যে বিস্তার এসছে, মানে লব্ধি যে সরণের সমীকরণের যে বিস্তার এসছে সেটা কত? A0 সাইন আসছে। A1 এর কাছে কত ছিল? ওমেগা টি। এই লব্ধি যে তরঙ্গটা এলো তার সরণের যে সমীকরণ, সেখান থেকে আমি ফেজর থেকে কি দেখতে পাচ্ছি? লব্ধিটা A1 এর থেকে কতটা এগিয়ে আছে? থিটা। লব্ধিটা A1 এর থেকে কত এগিয়ে আছে? থিটা। তাহলে এখানে হয়ে যাবে কত? থিটা। এখানে হয়ে যাবে কত? থিটা। তাহলে এই হলো কি সমীকরণ। বলবি এটা দিয়ে কি হবে? এখান থেকে আমরা কি করতে পারি? যেমন আমি চলে যাচ্ছি প্রবলেম সেট 1 এর, চলে যা, আলোর ব্যতিচারের ফার্স্ট কোশ্চেনটা, প্রবলেম সেট 1 এ চলে যাও। এই কোশ্চেন এটা দিয়ে কি হচ্ছে দেখ। হুম, বুঝতে পারবি, যে অঙ্ক করলে বুঝতে পারবি কি আছে দেখ। আমি চলে যাচ্ছি প্রবলেম সেট 1 এর কতর কোশ্চেন? প্রবলেম সেট 1 এর 5 এর কোশ্চেন। ক্লিয়ার? প্রবলেম সেট 1 এর কিসের কোশ্চেন? 5 এর কোশ্চেন। চল দেখি। দেখ, কোনো কিছু কোনো কিছু মুখস্থ রাখতে হচ্ছে না আপাতত। যেমন আমরা এসিতে করেছি তেমন আমরা এখানেও করব, অল্টারনেটিং কারেন্টে যেমন আমরা করেছি এরকমও করব। দেখ, 5 এর কোশ্চেন কি বলেছে শোন। বলেছে ব্যতিচার সৃষ্টিকারী আলোক তরঙ্গের সমীকরণ হলো, আলোক তরঙ্গের সরণের সমীকরণ y ইজ ইকালস টু 4 সাইন ওমেগা টি। আর একটা হচ্ছে কত? y2 ইজ ইকালস টু 3 সাইন ওমেগা টি প্লাস π/2। দেখ দেখ ভালো করে দেখ, দুটো ইকুয়েশন দিয়েছে। বলেছে লব্ধি তরঙ্গের বিস্তার, এদের লব্ধি তরঙ্গের বিস্তার জিজ্ঞেস করেছে। এখন আমি দেখছি কি এখানে, এখানে দেখ, এরা সামনে যা আছে আছে, দুজনকে প্রথম কথা সাইন হওয়া উচিত, হলে দুজনকে কস হতে হবে, নাহলে দুজনকে সাইন হতে হবে। এখানে দুজনের সাইন আছে, যদি কস থাকে সাইনে নিয়ে যেতে হবে, যেটা আমি আগের দিন দেখিয়েছিলাম কিভাবে নিয়ে যেতে হবে। যেমন একবার দেখে নে, সৌম্যদীপ একবার দেখে নে কি বলতে চাইছে। যেমন, হ্যাঁ হ্যাঁ, কিভাবে নিয়ে আসতে হবে আমি বলছি।
ধরো কোথাও আছে ভি ইজ ইকালস টু ভি জিরো সাইন ওমেগা টি, ক্লিয়ার। আর বলেছে আই ইজ ইকালস টু আই জিরো কস ওমেগা টি। এটা একটা প্রবলেম, যেমন এটা কোথায় আসবে, এল আর এতে আসবে, এল আর না, এটা হচ্ছে সি আর এ আসবে। এল আর এ আসে যেমন কি ভি ইজ ইকালস টু ভি জিরো সাইন ওমেগা টি, এটা তো আমরা ধরে থাকি। আর ওখানে সলভ টলভ করে চলে আসে আই ইজ ইকালস টু মাইনাস আই জিরো কস ওমেগা টি, ক্লিয়ার। এখন কথা হলো যে আমাকে দুজনের মধ্যে দশা পার্থক্য বার করতে হবে, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে। দেখ, আমরা কসকে সাইনে কনভার্ট করতে পারি দুভাবে, এই কোশ্চেনে সমস্যা নেই। দেখ, কস ওমেগা টিকে আমি কি লিখতে পারি, সাইন, কেউ কি লিখতে পারে 90 প্লাস ওমেগা টি, এটা এক নম্বর কেউ লিখতে পারে। অথবা কেউ লিখতে পারে সাইন 90 মাইনাস ওমেগা টি, দুটোই ঠিক, দুটোই ঠিক। কে সাইন 90 মানে 90 ইন্টু 1, সাইনটা হবে কসে, আর কোনটা আছে কত, দ্বিতীয় কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সাইনটা চলে যাবে কসে। আর এটা যদি হয় সাইন 90 মাইনাস ওমেগা টি, সাইন চলে যাবে কসে। আর কোয়াড্রেন্ট কোনটা কোথায় আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। এখন কথা হচ্ছে যে আমি যদি এখানে অ্যাপ্লাই করি, ধরো আই জিরো কস ওমেগাটিকে আমি যদি লিখি সাইন সাইন মাইনাস ওমেগা টি প্লাস 90, মানে দ্বিতীয়টা যদি লিখি, প্রবলেম হলো যে এখানে আছে কত সাইন ওমেগা টি, আর এখানে দেখ মাইনাস ওমেগা টি, প্রবলেম হচ্ছে। ওমেগা টি দেখ, ওমেগা টির সঙ্গে এখানে ওমেগা টি, এখানে ওমেগা টি, যদি প্লাস মাইনাস কিছু থাকে তাহলে আমরা দশা পার্থক্য ঠিকঠাকভাবে বুঝতে পারবো। তার মানে তার মানে এই নয় যে এটা ভুল, এটা ঠিক আছে, এইখান থেকে এইখানে লেখা এটা ঠিক আছে, কিন্তু দশা পার্থক্য আমরা বার করতে পারছি না ইজিলি এখানে। কেন, এখানে আছে ওমেগা টি মাইনাস ওমেগা টি, মানে এ যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এ ঘুরছে ক্লকওয়াইজ, ওই ঝামেলাতে আমরা যাব না। তাহলে আমি এক কাজ করি, প্রথমটাকে অ্যাপ্লাই করে দেখি কি আসে। ফার্স্ট এরটা যদি আমি অ্যাপ্লাই করে দেখি কি আসছে, আই জিরো সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। তাহলে দেখ, ভি ছিল ভি জিরো সাইন ওমেগা টি, আই হলো কত, আই জিরো সাইন ওমেগা টি প্লাস 90। তার মানে কি হচ্ছে, ভির থেকে আই 90 ডিগ্রি দশা কোণে এগিয়ে আছে। ভিতে আছে কত, সাইনের ভেতরে কি আছে ওমেগা টি, আইতে কি আছে সাইনের ভেতরে ওমেগা টি প্লাস 90, মানে এখানে কি হচ্ছে, প্রবাহ মাত্রা ভোল্টেজের থেকে 90 ডিগ্রি দশা কোণে এগিয়ে আছে। ঠিক একই রকম ভাবে এখানে দেখ, আমি যদি বলি এখানে এখানে কোনটাকে অ্যাপ্লাই করা উচিত, মাইনাস আই জিরো আছে, আমি যদি কসটাকে এখানে সাইন এটা নিই, সাইন 90 মাইনাস ওমেগা টি, এটা যদি অ্যাপ্লাই করি কি লাভ হচ্ছে দেখি আমি। এটা যদি অ্যাপ্লাই করিস, এখান থেকে কি আসবে দেখ, আই ইজিক্যালস টু আই জিরো, দেখ মাইনাস সাইনটা মাইনাস ভেতরে চলে যাবে, আমরা কি জানি সাইন সাইন মাইনাস থিটা মানে কি হয়, মাইনাস সাইন থিটা, ওটা ভেতরে চলে যাচ্ছে, চলে গেলে কি হবে দেখ, সাইন সাইন ওমেগা টি মাইনাস 90। এখানে তাহলে কি হচ্ছে, প্রবাহ মাত্রা ভোল্টেজের থেকে 90 দশা কোণে পিছিয়ে আছে, মাইনাস আছে না, পিছিয়ে আছে। যদি যদি এইখানে তুই দ্বিতীয়টা মানে প্রথমটা ইউজ করতিস সাইন সাইন 90 প্লাস ওমেগা টি, তাহলে এই মাইনাসটা যখন ভেতরে যেত তখন ওই ওমেগা টিটাকে মাইনাস ওমেগা টি করে দিত, দশা পার্থক্য তুই করতে পারতিস না। তাহলে সাইনকে কিভাবে কসে কনভার্ট করছি বা কসকে সাইনে কনভার্ট করছি সেটা আমরা বোঝার চেষ্টা করব। এখানে তো কোনো সমস্যা নেই এই কোশ্চেনে, ক্লিয়ার। এই কোশ্চেনে দেখ কোনো সমস্যা নেই, এটাকে আমরা সমাধান করব কিভাবে হচ্ছে। দেখ, এখানে প্রশ্ন কি জিজ্ঞেস করেছে যে লব্ধি বিস্তার কত হবে, ও ওইটুকু পার্ট জিজ্ঞেস করেছে। যদি এখানে বলতো যে লব্ধি তরঙ্গের সমীকরণ কিভাবে বার করো, পুরো পুরো সব জানতে চাইতো, মানে লব্ধি তরঙ্গটাই জানতে চাইতো, শুধু বিস্তার নয়, তাহলে আমরা যে মেথডে যেতাম, বিস্তারটা বলেছে মানে কি জাস্ট একটা পার্ট বলেছে,
আমি কি করব, এটাকে দুজনকে ভেক্টর নেব। দেখ, যেটা শুধু ওমেগা টি আছে না, তাকে তুই এরকম রাখবি এ, এটা হচ্ছে কত 4, হয়েছে 4। আর একটা, এটা হলো কত 4, ক্লিয়ার, এটা আমি নিলাম কত 4। আচ্ছা 4 হলো। এবারে বল, একটা আরেকটা কত হবে 3 হবে। একটা, একটার মান কত, একটার ম্যাক্সিমাম মান কত 4, আর একটার ম্যাক্সিমাম মান 3। কিন্তু এদের মধ্যে কোণ কত হবে, দশা মানে দশা পার্থক্য, এদের y1 আর y2 এর মধ্যে দশা পার্থক্য কত, পাই/2। এটা ওমেগা টি আর এটা ওমেগা টি প্লাস পাই/2, তাহলে পাই/2 এটা হচ্ছে 3। 3 কিন্তু দেখ 4-এর থেকে 3 কিন্তু 90-তে এগিয়ে আছে, ক্লিয়ার। এদের লব্ধি কত হবে বল, এটা হচ্ছে কত 90 ডিগ্রি, এদের লব্ধি হবে এটা, এই লব্ধিটা কত হবে, √3 প্লাস 4 সমকোণী ত্রিভুজ, তাহলে কত হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে কত লব্ধি বিস্তার এ, মানে লব্ধি যে তরঙ্গটা আসবে। আচ্ছা আমি যদি বলি 4-এর সঙ্গে কোণ কত করেছে, এটাকে আমি থিটা ধরে নিলাম, এটা হচ্ছে কত, এটাকে আমি কি বললাম, থিটা ধরে নিলাম। তাহলে থিটার মানটা যদি বার করতে বলি পারবি, থিটার মান বার করতে বললে পারবি। এখান থেকে আমরা কি করতে পারি, ট্যান থিটা, ট্যান থিটা কত আসবে, ট্যান থিটা আসবে 3/4। তাহলে থিটা কত আসবে, ট্যান ইনভার্স 3/4। যদি অন্য কোনো ভ্যালু দেওয়া থাকে তাহলে ট্যান ইনভার্স করে আমরা লিখব, কিন্তু এখানে আমরা জানি যে একটা 3-4-5-এর ট্রায়াঙ্গেল হলে, 3-4-5-এর ট্রায়াঙ্গেল হলে 3-এর বিপরীত কোণ হয় 37 ডিগ্রি, 4-এর বিপরীত কোণ হয় 53 ডিগ্রি। মুখস্থ রেখে দিস, একবার বলেছিলাম 3-4-5-এর ট্রায়াঙ্গেল হলে এটা হলো। এবার দেখ, আমি যদি লিখি ওয়াই, যেটা হচ্ছে কত y1 প্লাস y2, এদের লব্ধি তরঙ্গের সমীকরণ কি হবে জানেন, উত্তর কিন্তু 5 বেরিয়ে গেছে, 5, লব্ধি তরঙ্গের বিস্তার 5 বেরিয়ে গেছে। যদি লব্ধি তরঙ্গটা এক্সাক্ট লিখতে বলে আমি কি লিখব, আমি লিখব কত, লব্ধি তরঙ্গের বিস্তার কত হচ্ছে 5, সাইন লিখব। দেখ 4, 4 যেখানে ছিল সেখানে সাইনের ভেতরে কি ছিল, ওমেগা টি, ওমেগা টি লিখে দেবো। 4-এর থেকে লব্ধি তরঙ্গটা কতটা কোণে এগিয়েছে, থিটা, এই থিটার মান কত, ট্যান ইনভার্স 3/4। বোঝা গেল কিনা বল, এই হলো লব্ধি তরঙ্গের সমীকরণ, ক্লিয়ার হয়েছে, লব্ধি তরঙ্গের সমীকরণ হলো, বেশ। এবারে দেখ, যখন যখন হচ্ছে কি ব্যতিচার করানো হচ্ছে, ব্যতিচার, সেখানে বলা হচ্ছে কি যে দুটো যে তরঙ্গ নেওয়া হয়েছে না, দুটো যে তরঙ্গ নেওয়া হয়েছে সেখানে দুটো তরঙ্গের হচ্ছে এই বিস্তার সমান নিচ্ছে এবং কম্পাঙ্ক সমান নিচ্ছে, ঠিক আছে। দেখ দুটো তরঙ্গের বিস্তার সমান নেওয়ার কারণ কি, কম্পাঙ্ক তো সমান নিতে হবে, সুসংগত আলোকগুচ্ছ আমরা বলেছিলাম কোহেরেন্ট সোর্স, কিন্তু বিস্তার সমান নিলে কি হবে, দেখ যেখানে হচ্ছে কি যে গঠনমূলক ব্যতিচার হচ্ছে, তাহলে দুটো যোগ হয়ে যাবে, একটা এক এরো এ এরো এ, তাহলে এ প্লাস এ কত হয়ে যাবে, 2a হয়ে যাবে, মানে লব্ধি বিস্তারটা। যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে সেদিকে, সেখানে কি হবে, ওপরের দিকে এ, নিচের দিকে এ, তাহলে দুজন মিলে কি হয়ে যাবে 0। মানে কি, ওখানে ওই ব্যতিচার ঝালরটাকে দেখতে মানে অনেক স্পষ্টভাবে দেখা যাবে, যেখানে আলো পড়েছে সেখানে ম্যাক্সিমাম, যেখানে পড়েনি সেখানে পুরো ডার্ক। আর যদি আমি সমান সমান না নিই, তাহলে যখন গঠনমূলক হবে তখন কত হবে, 3 + 4 7 হবে, কিন্তু যখন ধ্বংসাত্মক হবে তখন কত হবে, 4 - 3 1 হবে, কিছুটা আলো থাকবে। মানে ওই ব্যতিচারে কি হবে, একটা জায়গায় উজ্জ্বল 7, আর যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার সেখানে কিন্তু একটা ডিম আলো থাকবে, মানে একটা মানে কি অল্প একটা আলো থাকবে, পুরো অন্ধকার থাকবে না। আর সমান সমান নিলে কি হবে, যেখানে ধ্বংসাত্মক হচ্ছে +a - a, টোটাল কত হবে 0, মানে পুরো অন্ধকার। তাহলে ব্যতিচার ঝালরটাকে দেখতে অনেকটা স্পষ্ট মনে হবে, এক এক জায়গায় পুরো আলো, এক জায়গায় পুরো অন্ধকার, আর এক জায়গায় পুরো আলো, আবার এক জায়গায় পুরো অন্ধকার। বোঝা গেল। এবারে এখান থেকে দেখ আমরা চলে আসবো যে এই যে যে জিনিসটা এসছে, এবার চলে আসবো কি আমরা তীব্রতা, লেখ। আচ্ছা শোন,
এখানে আমি যদি ধরে নিই যে দুটো তরঙ্গ y ইজিক্যালস টু, ধর আমি ধরলাম y ইজিক্যালস টু a সাইন ওমেগা টি একটা, এটা y1, আর y2 কত হচ্ছে a সাইন ওমেগা টি প্লাস ফাই, এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা কিন্তু বইতে এরকম দুটো তরঙ্গের বিস্তার সমান এবং তাদের সমীকরণ এটা। তাহলে এদের লব্ধি কত আসবে বল? যদি আমি বলি এদের লব্ধি কত আসবে, এটা কত আসবে আমাকে বলতো, রুট ওভার, আচ্ছা এ এ রেজাল্টেন্ট আমি বলছি, এ রেজাল্টেন্ট কত আসবে বল, এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু এ কস ফাই এটা আসবে। এখন এই এ রেজাল্টেন্টটা যেটা এসছে না, এ রেজাল্টেন্টটা যদি এসছে, আমি যদি বলি রুট ওভার কত আসছে বলতো, এ স্কোয়ার প্লাস স্কোয়ার মানে টু এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার কস ফাই, ক্লিয়ার, কস ফাই এটা হলো। এখান থেকে আমরা বার করতে পারি কিরকম, এ স্কোয়ার টু এ স্কোয়ার আমরা কি করব, এক কাজ করি, টু এ স্কোয়ার কমন নিয়ে নিই, রুট ওভার টু এ স্কোয়ারকে কমন নিলাম, তাহলে ওয়ান প্লাস কি হবে কস ফাই, হ্যাঁ কি না, ওয়ান প্লাস কস ফাই। আচ্ছা ওয়ান প্লাস কস ফাইকে আমরা কি লিখতে পারি, ওয়ান প্লাস কস থিটা, ওয়ান প্লাস কস থিটা, ওয়ান প্লাস কস টু থিটা কত হয়, ফর্মুলা টু কস স্কোয়ার থিটা বাই টু, এটা আসবে। এই দেখ এটা ছিল cos 2 theta is equals to cos 2 theta is equals to 2 cos square theta minus 1, এটা ছিল কিনা বল, তাহলে কি হবে cos 2 theta plus 1 is equals to 2 cos square theta, হ্যাঁ কিনা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যদি আমি লিখি এখানে, যদি এখানে লিখি যে cos theta plus 1, তাহলে আমার এখানে লেখা উচিত কি 2 cos square theta by 2, এখানে cos 2 theta plus 1 হলে এখানে 2 cos square theta, এখানে cos theta plus 1 হলে কত হবে 2 cos square theta by 2, হ্যাঁ কি না, 2 cos square theta by 2। তাহলে এখান থেকে আমরা করব কত, রুট ওভার 2 স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে কত 2 cos square theta by cos square phi by 2, কত হচ্ছে cos square phi by 2, হ্যাঁ কি না বল, cos square phi by 2। এখান থেকে আমি চলে আসবো কত, যে এ রেজাল্টেন্ট হচ্ছে আমার কত, এটা হচ্ছে কত 4, 4 এর রুট হলে কত হবে 2, এটা হবে a cos phi by 2, 2a cos phi by 2। এটা হলো কি লব্ধি তরঙ্গের বিস্তার। কোথাও না কোথাও লব্ধি তরঙ্গের বিস্তার কনস্ট্যান্ট নয়, লব্ধি তরঙ্গের বিস্তার দেখ কনস্ট্যান্ট নয়, লব্ধি তরঙ্গের যে এই তরঙ্গের বিস্তার কিন্তু কনস্ট্যান্ট, দেখ এই তরঙ্গের বিস্তার কিন্তু কি হচ্ছে কনস্ট্যান্ট, এর যা বিস্তার আছে যদি কোথাও হয়েছে, তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার কিন্তু, হ্যাঁ লব্ধি তরঙ্গের বিস্তার কিন্তু দশা পার্থক্যের উপর নির্ভর করছে, লক্ষ্য করে দেখ 2a cos phi by 2, লব্ধি তরঙ্গের বিস্তার দশা পার্থক্যের উপর নির্ভর করছে। y2 ক্ষেত্রে লব্ধি তরঙ্গের বিস্তার দশা পার্থক্যের উপর না, y এর ভ্যালু দশার উপর নির্ভর করবে কিন্তু বিস্তারের ভ্যালু a, কিন্তু এখানে বিস্তার দেখ 2a cos phi by 2 এসছে, মানে বিস্তারটাই 2a cos phi by 2, কনস্ট্যান্ট নয়, cos phi by 2 সঙ্গে একটা আছে। তাহলে আমি লিখব যে লব্ধি তরঙ্গের বিস্তার দশা পার্থক্যের উপর নির্ভর, হ্যাঁ লব্ধি তরঙ্গের বিস্তার আমি কি লিখবো, লব্ধি তরঙ্গের বিস্তার দশা পার্থক্যের উপর নির্ভরশীল, দশা পার্থক্যের উপর নির্ভরশীল, ঠিক আছে, দশা পার্থক্যের উপর নির্ভরশীল হচ্ছে 2a cos phi by 2, কত হচ্ছে 2a cos phi by 2,
বেশ, এ রেজাল্টেন্ট আসছে কত আমার 2a cos π/2 হয়েছে, 2a cos π/2। এই বিস্তার ম্যাক্সিমাম হবে কখন আর মিনিমাম হবে কখন? ম্যাক্সিমাম কখন হতে পারে? তাহলে এ রেজাল্টের ম্যাক্সিমাম কখন হতে পারে? এ ম্যাক্সিমাম হবে যখন cos π/2 এর মান কত হবে? 1 হবে। cos π/2 এর মান 1 বা -1। cos π/2 এর মান কত হবে? 1 বা -1। আচ্ছা, cos π/2 এর মান 1 বা আমি অলরেডি কিন্তু গঠনমূলক ব্যতিচারের কন্ডিশন বলেই দিয়েছিলাম যে দশা পার্থক্য কত হবে 2n + 1 পাই। দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য হচ্ছে কি, আচ্ছা 2n পাই হতে হবে। দশা পার্থক্য যদি 2n পাই হয় তাহলে কিন্তু সেখানে গঠনমূলক ব্যতিচার হবে। বেশ, তাহলে আমি এক কাজ করি, এখান থেকে ধরো আমি যদি বলি কোথাও cos থিটার ভ্যালু 1 মানে +-1 কিসের কিসের জন্য আসতে পারে? থিটার মান 0 হতে পারে, নাকি না? 0 হতে পারে, পাই হতে পারে, তারপরে 2 পাই হতে পারে, তারপরে 3 পাই হতে পারে, 4 পাই কেন, 3 পাই হতে পারে, 4 পাই হতে পারে, এগুলো ঠিক আছে। এটা হচ্ছিল, তার মানে কি, এটা হচ্ছে কি কি হচ্ছে বলতো, থিটার মান n পাই হচ্ছে। কত হচ্ছে? n পাই। থিটার মান কত হচ্ছে? n পাই। তাহলে এখানে থিটা মানে কত? 5/2, হ্যাঁ কি না বল? 5/2। তাহলে ফাই হচ্ছে কত? 2n পাই, মানে পাই এর জোড় গুণিতক হলে কি হবে না, এটা গঠনমূলক ব্যতিচার হবে। আর আমরা এটাও দেখেওছিলাম, গঠনমূলক ব্যতিচার হলে কি হবে? 2n পাই। আর এটা আমরাও জানি যে পাই পাই দশা পার্থক্য কখন হবে? পথ পার্থক্য কত হলে? দেখ ল্যামডা পথ, দেখ 2 পাই দশা পার্থক্য হলে পথ পার্থক্য কত হয়? ল্যামডা, হ্যাঁ কি না? তাহলে পাই দশা পার্থক্য হলে কি হবে? λ/2। কত হবে? λ/2। তাহলে এখানে আমরা পথ পার্থক্য কত বলেছিলাম? পথ পার্থক্য হচ্ছে যদি ডেল্টা এক্স বলি তাহলে কত হবে? 2n λ/2। মনে পড়ে? এটা করেছিলাম, দেখ গঠনমূলক ব্যতিচারে লিখেছিলাম। গঠনমূলক ব্যতিচারে লেখা হয়েছিল যে দশা পার্থক্য পাই এর জোড় গুণিতক, দশা পার্থক্য পাই এর জোড় গুণিতক এবং পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক ছিল, ছক করে ছিল, দেখ বলেছিল। তাহলে এবারে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে কি গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার। এবার ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কি হচ্ছে যে 0 হয়ে যাবে। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। হ্যাঁ, আরে মাইনাস মানে কি? ওপরের দিকে ম্যাক্সিমা, নিচের দিকে ম্যাক্সিমা, মাইনাস মানে তো নিচের দিকে না, সেদিকে নিচে ম্যাক্সিমা আছে, ঠিক আছে। আচ্ছা, ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচারের কথা যদি আমি বলি, আমি কি বললাম? এ রেজাল্টেন্ট কত হলো? এ রেজাল্টেন্ট হলো কত? 2a cos π/2। তাহলে কি হবে? ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পুরোটা 0 হয়ে যাওয়া উচিত। তাহলে মানে এটার হচ্ছে মিনিমাম মান কত আসে? cos π/2 এর মিনিমাম মান কত আসবে? 0। আচ্ছা, তাহলে 5/2 এর মানে কোণের মান কত এলে cos-এর মান 0 আসে? প্রথমে হচ্ছে π/2, 3π/2, 5π/2, 7π/2। হলো কি? হলো কি? তাহলে cos cos কখন 0 হয়? cos কখন 0 হয়? যখন কোণের মান 90, 270, মানে π/2 এর বিজোড় গুণিতক, π/2 এর বিজোড় গুণিতক। তাহলে এটা যদি π/2 এর বিজোড় গুণিতক হয় তাহলে আমি কি লিখতে পারি এটাকে? π/2, এটা 2n - 1 × π/2, হ্যাঁ কি না? তাহলে 5/2 এটা হচ্ছে, তাহলে ফাই কত হচ্ছে? 2n - 1 পাই। দেখ লক্ষ্য করে দেখ, গঠনমূলক ব্যতিচার হলে, গঠনমূলক ব্যতিচার হলে দশা পার্থক্য কত হবে? পাই এর
পাই এর জোড় গুণিতক। গঠনমূলক ব্যতিচার হলে দশা পার্থক্য কত হবে? পাই এর জোড় গুণিতক, মানে দুটো তরঙ্গের মধ্যে দশা পার্থক্য যদি পাই এর জোড় গুণিতক হয় তাহলে গঠনমূলক ব্যতিচার, মানে বিস্তার যোগ হবে। আর দুটো তরঙ্গের মধ্যে দশা পার্থক্য যদি পাই এর বিজোড় গুণিতক হয় তাহলে বিস্তার কি হবে? বিয়োগ হবে। বিস্তার কি হবে? বিয়োগ হবে। এখানে দুজনের বিস্তার সেম ছিল, একটারও এ ছিল আর একটারও এ ছিল, তাহলে এদের মধ্যে দশা পার্থক্য যদি পাই এর বিজোড় গুণিতক হয়, যেখানে যেখানে দশা পার্থক্য এই পাই এর বিজোড় গুণিতক হবে, ঠিক আছে, পাই এর মানে হচ্ছে পাই 3 পাই, ঠিক আছে, এটা হচ্ছে কত বিজোড় গুণিতক, মানে আমি বলতে পারি কত হচ্ছে দশা পার্থক্য পাই 3 পাই 5 পাই 7 পাই, এরকম যেখানে যেখানে হবে সেখানে কি হবে? অন্ধকার জায়গা তৈরি হবে। আর যেখানে হচ্ছে কত হবে 2 পাই 4 পাই, জিরো হতে পারে, এন এর ভ্যালু জিরো হতে পারে, এন এর ভ্যালু জিরো নিতে পারে, কিন্তু এই যে কোণ ছিল জিরো, ঠিক আছে, মানে কোনো দশা পার্থক্য নেই। 2 পাই মানে জিরো, দুজনের মধ্যে দশা পার্থক্য জিরো। 2 পাই 4 পাই 6 পাই হলে কি হবে? সেখানে বিস্তার দুটো তরঙ্গের বিস্তার যোগ হয়ে যাবে, মানে কি হবে? প্রাবল্য দুটো যোগ হয়ে যাবে, সেখানে হচ্ছে উজ্জ্বল আলো সৃষ্টি হবে। তাহলে পথ পার্থক্য এখান থেকে কি আসবে? আমরা জানি পথ পার্থক্য যে এখানে থেকে বলে দিই, এই দেখ 2 পাই 2 পাই দশা পার্থক্যের জন্য পথ পার্থক্য কত হয়? ল্যামডা। 2 পাই দশা পার্থক্যের জন্য পথ পার্থক্য কত? ল্যামডা। একটা পূর্ণ চক্র হয় না এটা, এখান থেকে এতটা কত? 2 পাই। কোণের হিসাবে যদি বলি আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বলি তাহলে ল্যামডা, তাহলে এখানে পাই হলে কত হবে? ল্যামডা/2। তাহলে এখান থেকে পথ পার্থক্য কত আসবে? ডেল্টা এক্স। ডেল্টা হচ্ছে কি এক্স, যদি বলি পথ পার্থক্য তাহলে কত হবে? 2n-1, পাই এর জায়গায় আমরা ফেলে দেবো কত? ল্যামডা/2। তাহলে যেখানে গঠনমূলক ব্যতিচার হয়েছিল সেখানে কি ছিল? 2n λ/2 ছিল পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য যদি λ/2 এর জোড় গুণিতক হয় তাহলে সেখানে সেখানে কি হবে? গঠনমূলক ব্যতিচার। যেখানে পথ পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক হবে সেখানে সেখানে কি হবে? ধ্বংসাত্মক ব্যতিচার, মানে অন্ধকার জায়গা তৈরি হবে। হলো? এবার আমি চলে আসবো কি ইন্টেন্সিটি, ঠিক আছে, ইন্টেন্সিটি মানে তীব্রতা। তীব্রতা একটা জায়গা করব তীব্রতা। যদি আমি এখানে লক্ষ্য করি যে এই দেখ, আমরা যেটা জানি লেখ লব্ধি তরঙ্গের তীব্রতা, এটাই লিখবি, হেডিং দিবি লব্ধি, লব্ধি তরঙ্গের তীব্রতা, তীব্রতা রাশিমালা প্রতিষ্ঠা, ঠিক আছে, রাশিমালা প্রতিষ্ঠা। দেখ কোনো একটা তরঙ্গের তীব্রতা একটা ফর্মুলা, যেমন আমি যদি বলি দেখ ধর আমার ছিল কত? y1 = a1 sin ওমেগা টি। আমি কিন্তু এখন কিন্তু a1 a2 ধরছি, দুজনকে আলাদা আলাদা। y2 কত হচ্ছে? a2 sin ওমেগা টি প্লাস 5। ক্লিয়ার হলো? এখন আমি যদি বলি প্রথম তরঙ্গের তীব্রতা i1, সেটা কি হবে? প্রপোর্শনাল টু a1 এর স্কোয়ার, মানে কোনো একটা তরঙ্গের তীব্রতা মানে ইন্টেন্সিটি তার বিস্তারের স্কোয়ারের সহিত সমানুপাতিক, ঠিক আছে, কোনো একটা তরঙ্গের তীব্রতা তার বিস্তারের স্কোয়ারের সহিত সমানুপাতিক। এবারে এখানে আরো অনেক কিছু থাকে, 2 পাই স্কোয়ার n স্কোয়ার, ঠিক আছে, আরো রো ভি, এই সমস্ত অনেক কিছু থাকে। তার মধ্যে সেগুলো কি হচ্ছে? সব কনস্ট্যান্ট। সেগুলো সব কনস্ট্যান্ট, কেন কি যে মিডিয়ামে যাচ্ছে সবাই তো একই মিডিয়ামে যাচ্ছে, রো সবার সমান। পাই ফ্রিকোয়েন্সি দেখ দুজনের সমান, দুজনের ফ্রিকোয়েন্সি সমান আছে। তো এখানে তাহলে আমি এক কাজ করতে পারি, এখান থেকে i1 = k a1² লিখে নিতে পারি, অসুবিধা নেই। একই মাধ্যম, একই মাধ্যম হচ্ছে, একই কম্পাঙ্ক আছে, এবং হচ্ছে কি তারা একই ঘনত্বের মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই কেটা কিন্তু সবার ক্ষেত্রে সমান। দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি বলি i2 কত আসবে? i2 কেও এরকম লিখবো আমি, i2 মানে দ্বিতীয় তরঙ্গের k a2²। কোনো সমস্যা আছে? নেই। এর ক্ষেত্রেও কে সমান হবে, এই কারণে দুটো উৎস কিন্তু সুসংগত আলোক উৎস, এবং দুটো দুটো হচ্ছে কি একই মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জন্য সমস্ত কনস্ট্যান্ট এখানটা কিন্তু ভ্যালু সেম দেবে, দুজনেই কে কে দেবে। এবং এদের লব্ধি কত এসেছিল বল? লব্ধি যদি আমি বলি a²
সমান কত হবে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার 2a1 a2 cos ফাই। কোনো সমস্যা আছে? নাই, কোনো সমস্যা নেই। উভয় পক্ষে কে গুণ করে দে, উভয় পক্ষে কি করে দেবে, কে গুণ করে দেবে, কে কনস্ট্যান্ট যেটা ছিল। তাহলে কি হচ্ছে না, কে এ স্কোয়ার সমান কে a1 স্কোয়ার কে a2 স্কোয়ার প্লাস 2 a1 a2 cos ফাই। অসুবিধা আছে? নেই। এটাকে আমরা বললাম লব্ধি তরঙ্গের ইন্টেন্সিটি, মানে তীব্রতা আই। লব্ধি তরঙ্গের তীব্রতা কত হচ্ছে আই, আই মানে কত হচ্ছে কে স্কোয়ার সমান এটা কত হচ্ছে i1, হ্যাঁ কি না, প্লাস এটা হচ্ছে কত i2, হয়েছে i2। এটাকে কত লিখবো, এটাই কত লিখবো, একটা জিনিস কাজ করে দেখ, তুই i1 আর i2 কে গুণ করে দেখ তো কি আসে। i1 আর i2 কে গুণ করে দেখ, i1 i2 কে যদি গুণ করিস, i1 মানে কত k1 স্কোয়ার আর i2 মানে কত কে a2 স্কোয়ার, তাহলে কত আসছে কে স্কোয়ার a1 স্কোয়ার a2 স্কোয়ার। তাহলে আমি যদি এটাকে লিখি কে a1 a2 হোল স্কোয়ার সমান কত হচ্ছে i1 i2, হ্যাঁ কি না, i1 i2। তাহলে আমার চাই কত কে a1 a2, কে a1 a2 সমান কত হবে রুট ওভার i1 i2। তাহলে আমি এটাকে লিখতে পারি প্লাস 2 রুট ওভার i1 রুট ওভার i2। আমি আলাদা আলাদা করে লিখছি, কেন লিখছি পরে বুঝে যাবে, cos ফাই। হলো, হলো কিনা বল। এটাকে আমি লিখলাম রুট ওভার i1 এর স্কোয়ার প্লাস রুট ওভার i2 স্কোয়ার প্লাস 2 রুট ওভার i1 রুট ওভার i2 cos ফাই। কোনো সমস্যা? দেখ পরপর পরপর লিখেছি। ঠিক আছে, হলো। আচ্ছা, এখান থেকে আমি লিখবো এখন আই মানে লব্ধি তরঙ্গের প্রাবল্য বা তীব্রতা সমান, এটা দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos ফাই, হ্যাঁ কি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos ফাই। তাহলে এটা কি হবে না, এটাকে আমি লিখতে পারি এরকমই থাকছে, এরকমই থাকছে রুট ওভার i1 স্কোয়ার প্লাস রুট ওভার i2 স্কোয়ার প্লাস 2 রুট ওভার i1 রুট ওভার i2 cos ফাই। এবার বলবি যে এখানে এরকম দেখে কি কি লাভ হবে, এক কাজ করে দেখ, আমি যদি বলি যে এটা ম্যাক্সিমাম, যদি আমি বলি যে ম্যাক্সিমাম আই কখন হবে, আই ম্যাক্স, ম্যাক্সিমাম হবে আই ম্যাক্স কখন হবে, দেখ আমি যদি বলি যে আই ম্যাক্স হবে কখন, যখন cos ফাই এর ভ্যালু 1। এবার তুই দেখে নে ফাই কোথায় কোথায় 1 হয়, ফাই কোথায় কোথায় 1 হবে বল, ফাই হবে 1 জিরোতে হবে, জিরোতে হবে, পাইতে হবে, 2 পাইতে হবে, 3 পাইতে হবে, ঠিক আছে। মানে ফাই এর ভ্যালু কোথায় কোথায় হবে না, জিরোতে হবে, পাইতে হবে, 2 পাইতে হবে, 3 পাইতে হবে, এরকম ছিল, ঠিক আছে। এন পাইতে হচ্ছে, হলো দুজনের মধ্যে দশা পার্থক্য যদি এটা হয়। আচ্ছা, বেশ, না 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 না, ঠিক ঠিক ভুল বলছি, ভুল বলছি, জিরোতে হবে 1, জিরোতে হবে 1, পাই বসালে -1 হয়ে যাবে, এখানে কমে যাবে, পাই বসানো যাবে না, জিরোতে হবে 2 পাইতে হবে, 4 পাইতে হবে, আর এটাই তো ছিল গঠনমূলক ব্যতিচারের শর্ত, এখানে তো ছিল গঠনমূলক ব্যতিচারের শর্ত। গঠনমূলক ব্যতিচারের শর্ত কি ছিল, পাই এর জোড় গুণিতক, মনে পড়ে গঠনমূলক ব্যতিচারের শর্ত কি ছিল, পাই এর জোড় গুণিতক, দেখ এখানে পাই এর জোড় গুণিতক 0
2 পাই 4 পাই 6 পাই। ক্লিয়ার? পাই এর জোর করতে এখানে যদি 0 লিখিস পাই দেওয়া যাবে না, পাই দিলে তো -1 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমি কি করব, তাহলে এবার দেখ এখানটা আমি করছি √i1² প্লাস √i2² প্লাস 2√i1√i2। cos phi এর ভ্যালু কত বসেছে 1, তাহলে এখান থেকে আমি আসবো কত √i1 প্লাস √i2 এর হোল স্কোয়ার। এটা হলো কত i max। এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। i max হচ্ছে কত √i1 প্লাস √i2 এর হোল স্কোয়ার। এবং এইটা দিয়েই বেশিরভাগ কোশ্চেন এই চ্যাপ্টারে ঘোরাফেরা করছে প্রত্যেকটা জায়গাতে। এবার বল আই মিনিমাম কখন হবে, আই মিনিমাম কখন হবে? আই মিনিমাম হবে যখন cos phi এর ভ্যালু -1 হবে। এখানে cos phi এর ভ্যালু -1 হলে তবে গিয়ে মিনিমাম হবে। কেন? এ তো যা আছে তাই আছে, এ তো যা আছে তাই আছে। যদি এটা পুরো বাদ চলে যায় তাহলে ইন্টেন্সিটি কমে যাবে। তাহলে কি হচ্ছে cos phi এর ভ্যালু -1, তাহলে phi এর ভ্যালু কত হবে জানিস? পাই, 3 পাই, 5 পাই। তার মানে কি পাই এর বিজোড় গুণিতক, যেটা ছিল ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। তাহলে আই মিনিমাম কত হবে আমি লিখছি, আই মিনিমাম হবে দেখ √i1 এর হোল স্কোয়ার প্লাস √i2 এর স্কোয়ার মাইনাস 2√i1i2। তার মানে কত হবে √i1 মাইনাস √i2 এর হোল স্কোয়ার, এর হোল স্কোয়ার। হ্যাঁ কি না বল, এর হোল স্কোয়ার হচ্ছে হলো। আচ্ছা হয়েছে, বেশ তাহলে এই দুটো হলো। পরের দিন এখান থেকে কন্টিনিউ করব, ঠিক আছে? একবার হচ্ছে প্রবলেম সেট 1 এর কোশ্চেনগুলো দেখিস আর হটসের কোশ্চেনগুলো দেখিস, যেগুলো আমি একটু আগে বলেছিলাম। এই টাইপের ফর্মুলা দিয়ে দেখবি হটসের কিছু কিছু কোশ্চেন আছে। চলো এই পর্যন্ত থাকছে।